আজ আমরা আলোচনা করব প্যারালাল প্লেট ক্যাপাসিট্যান্স বা সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। ক্লাস 12 এর ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ একটা পার্ট হচ্ছে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব। আমরা ধীরে ধীরে আলোচনা করব যে সমান্তরাল পাত ধারকের ধারকত্বের মূল নীতি কি, সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করব এবং তারপর নির্ণয় করব যে সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্ব কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। আমি আলোচনা শুরু করছি। আগে আমরা দেখি যে সমান্তরাল পাত দুটোকে কিভাবে আমরা ধারকে রূপান্তরিত করতে পারি বা কখন দুটি সমান্তরাল পাত ধারক হিসেবে কাজ করবে। দেখো এখানে কি করা হয়, আমরা মূলত দুটো সমান্তরাল পাতকে আমরা সামান্য ব্যবধানে রেখে দিই। আমরা ধরে নিচ্ছি এই যে দুটো সমান্তরাল পাত যে আছে তাদের প্রত্যেকের ক্ষেত্রফল a এবং তার মধ্যে আমরা একটা ধারককে ধনাত্মক আধান এবং অপর ধারক বা একটা প্লেটকে ধনাত্মক আধান এবং অপর প্লেটকে ঋণাত্মক আধান দিচ্ছি। এখানে দুটো প্লেট মিলেই একটা সম্পূর্ণ ধারক গঠন করে। এখানে কিন্তু কোনো একটা প্লেটকে আমি ধারক বলতে পারবো না। তাহলে এই যে দুটো সমান্তরাল পাত নিয়েছি, এই দুটো সমান্তরাল পাতের মধ্যে একটাতে যে পরিমাণ ধনাত্মক আধান আছে অপরটাতে ঠিক একই পরিমাণ ঋণাত্মক আধান রয়েছে। এখন এই যে স্ট্রাকচারটাকে আরেকটু ভালোভাবে যে আমি অ্যানালাইসিস করতে চাই, আমি কি করব, এর প্রস্থচ্ছেদের ছবিটা একটু যদি আঁকাই তাহলে আমি এরকম দেখতে পাবো যে এই একটা প্লেট, উপরের প্লেট এবং এটা হচ্ছে নিচের প্লেট। আমরা যদি ধরে নিই যে এই দুটো প্লেটের মধ্যে যে ব্যবধান সেটা যদি d ধরি তাহলে এইটুকু ব্যবধান d, তাহলে এখানে আছে প্লাস কিউ আধান, এখানে আছে মাইনাস কিউ আধান। আমরা দেখেছিলাম যে তড়িৎ বলরেখা সবসময় প্লাস থেকে মাইনাস বা ধনাত্মক থেকে ঋণাত্মক আধানের দিকে যায়। তাহলে এই ক্ষেত্রে যে তড়িৎ বলরেখাগুলো আছে তার ডিরেকশন ধনাত্মক প্লেট থেকে ঋণাত্মক প্লেটের দিকে হবে এবং এই মাঝখানের অঞ্চলটাতে সেই যে তড়িৎ বলরেখাগুলো বলেছি তারা সম দূরত্বে থাকবে এবং সুষম তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হবে। যদিও প্রান্তভাগে তড়িৎ ক্ষেত্রগুলি বা তড়িৎ ক্ষেত্র সুষম থাকবে না, তার কারণ প্রান্তভাগে বলরেখাগুলো সামান্য হলেও বেঁকে যাবে। এখন আমরা ধরে নিচ্ছি যে এক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E। এবার আমরা ধরে নিচ্ছি যে এই যে দেখো দুটো প্লেট আছে তার মধ্যে একটাতে প্লাস আধান একটাতে মাইনাস আধান দেওয়া আছে, তার নিশ্চয়ই এদের বিভব সমান না। ধরে নিচ্ছি প্রথম জনের বিভব V1 এবং দ্বিতীয় জনের বিভব V2 এবং এদের মধ্যে যে বিভব পার্থক্য বা পোটেনশিয়াল ডিফারেন্স সেটা হচ্ছে V, অর্থাৎ V1 এবং V2 এর মধ্যে ব্যবধান হচ্ছে V। তাহলে আমরা ধরে নিলাম বিভব প্রভেদ হচ্ছে V। তাহলে এই দুটো প্লেটের মধ্যে যে বিভব প্রভেদ আছে সেটা হচ্ছে V। আমরা পড়েছি কৃতকার্য মানে বল ইনটু সরণ। ধরে নাও আমি কিউ পরিমাণ আধানকে আমি এই প্লেট থেকে এই প্লেটে নিয়ে আসলাম, তাহলে এক্ষেত্রে আমরা জানি কৃতকার্য W = Q × V বিভবের সংজ্ঞা হতে একক ধনাত্মক আধানকে কোনো একটা পরিবাহীর কোনো একটা বিন্দু থেকে অপর বিন্দুতে নিয়ে আসতে যে পরিমাণ কৃতকার্য করতে হয় তাকে আমরা বলি তার বিভব প্রভেদ। আমি আবার বলছি, একক ধনাত্মক আধানকে কোনো পরিবাহীর এক বিন্দু থেকে ওই পরিবাহী বা ওই তড়িৎ ক্ষেত্রের অন্য বিন্দুতে আনতে যে পরিমাণ কার্য করতে হয় তাকে আমরা বলি তার বিভব প্রভেদ। তাহলে কিউ আধানকে আনতে কতটা কার্য করতে হবে? Q × V। তাহলে এই ক্ষেত্রে কৃতকার্য W = Q × V। আবার আমরা জানি একক ধনাত্মক আধানের উপর ক্রিয়াশীল বল তাকে আমরা বলি প্রাবল্য। তাহলে কিউ আধানের উপর ক্রিয়াশীল বলটা কত হবে? Q × E, যেখানটা E হচ্ছে প্রাবল্য। তাহলে F = দাঁড়ালো Q × E। এই ক্ষেত্রে আধানটার যে সরণটা হয়েছে সেই সরণটা কিন্তু D এর সমান হবে, তাহলে S এর মানটা D হবে। তাহলে আমরা কি লিখতে পারি? QV = QE × D বা V = E × D। এখন
আমরা পেয়ে গেলাম যে এই যে দুটো সমান্তরাল পাত নিয়েছি তাদের ক্ষেত্রে বিভব প্রভেদ V সমান সমান E ইনটু D। E হচ্ছে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য এবং D হচ্ছে এদের মধ্যবর্তী ব্যবধান। এখন আমরা গাউসের সূত্রে বা গাউসের উপপাদ্যের যে প্রয়োগটা ছিল সেখানে আমরা দেখেছিলাম যে ভিন্ন আধানে আহিত দুটি সমান্তরাল পাতের মধ্যবর্তী কোন স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য E ইকুয়াল টু হচ্ছে সিগমা বাই এপসাইলন বা E ইকুয়াল টু সিগমা বাই কে এপসাইলন 0, যেখানটায় k ইকুয়াল টু এপসাইলন বাই এপসাইলন নট। তাহলে দেখো আমরা কি বলতে পারি যে আমাদের এই সমস্যার ক্ষেত্রে আমরা যেখানে পেয়েছিলাম V ইকুয়াল টু E ইনটু D, অতএব V ইকুয়াল টু E মানে কত, সিগমা বাই কে এপসাইলন 0 ইনটু D। এখন সিগমাটা কি? সিগমা হচ্ছে পরিবাহী তলমাত্রিক ঘনত্ব। পরিবাহী তলমাত্রিক ঘনত্ব বলতে বোঝায় আধান বাই ক্ষেত্রফল। দেখো এই প্লেটের ক্ষেত্রে তলমাত্রিক ঘনত্ব কত হবে, এখানে আধান কত আছে কিউ, ক্ষেত্রফল a, তাহলে সিগমা ইকুয়াল টু কিউ বাই a। তাহলে v ইকুয়াল টু সিগমার জায়গায় লিখে দিলাম কিউ বাই a ডিভাইডেড বাই k ইনটু এপসাইলন 0 ইনটু d। তাহলে v ইকুয়াল টু কিউ বাই a k এপসাইলন 0 ইনটু d। এখন ধারকত্বের সংজ্ঞা আমি পেয়েছিলাম q ইকুয়াল টু cv বা c ইকুয়াল টু q বাই v। তার মানে q এবং v এই দুটো রাশির অনুপাতকে আমি ধারকত্ব বলতে পারি। তাহলে এখান থেকে বের করতে পারি, অর্থাৎ q বাই v ইকুয়াল টু k এপসাইলন 0 a বাই d। তাহলে c ইকুয়াল টু পেয়ে গেলাম k এপসাইলন 0 a বাই d। তাহলে আমি পেয়ে গেলাম সমান্তরাল পাত ধারকের ধারকত্বের রাশিমালা, যেটা আমরা এখানটায় এসআই পদ্ধতিতে নির্ণয় করলাম। কারণ এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের এই মানটা কিন্তু মূলত এসআই পদ্ধতিতে আমরা ব্যবহার করতে পারি। তাহলে এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব মূলত নির্ভর করে এই যে দুটো প্লেটের মধ্যবর্তী স্থানের যে মাধ্যম রয়েছে তার পরাবৈদ্যুতিক ধ্রুবক, নির্ভর করে পাতগুলোর ক্ষেত্রফলের উপরে এবং নির্ভর করে পাতদ্বয়ের মধ্যে ব্যবধানের উপরে। এবং এখান থেকে আমরা খুব সহজেই বলতে পারি যে c প্রপোর্শনাল টু k, অর্থাৎ মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক অর্থাৎ দুটো প্লেটের মধ্যবর্তী স্থানের যে মাধ্যম সেই মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক যত বেশি হবে ধারকত্বের মান তত বেশি হবে। যদি পাতদ্বয়ের ক্ষেত্রফল বেশি হয় তাহলে সেই পাতের মধ্যে বেশি পরিমাণ আধানকে আমি সঞ্চয় করে রাখতে পারবো, ফলে তার ধারকত্ব বেশি হবে। এবং পাতদ্বয়ের মধ্যে ব্যবধান যত কম হবে আবেশ ক্রিয়ায় ধনাত্মক আধানের জন্য ঋণাত্মক আধান বা ঋণাত্মক আধানের জন্য ধনাত্মক আধানের সৃষ্টিটা তত বেশি হবে। তাহলে ব্যবধান যত কম হবে আধান বেশি সৃষ্টি থাকবে এবং আধানগুলোর মধ্যে আকর্ষণ বল অনেক দৃঢ় হবে, ফলে ধারকত্ব বেশি হবে। তার মানে দূরত্বের সঙ্গে বা ব্যবধানের সঙ্গে কিন্তু ব্যস্ত সম্পর্ক ও বজায় চলেছে। তাহলে এই তিনটে সূত্র কিন্তু আমরা স্বাভাবিকভাবে বলতে পারি। এখন এই রাশিমালা যদি আমরা এসআই পদ্ধতির জায়গায় সিজিএস পদ্ধতিতে নির্ণয় করতে চাই তাহলে কিন্তু আমাকে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা সিজিএস পদ্ধতিতে কি হবে সেই সূত্র আমাকে লিখতে হবে। তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মান যদি আমরা সিজিএস পদ্ধতিতে লিখি তাহলে আমরা সেক্ষেত্রে লিখতে পারবো E ইকুয়াল টু 4 পাই বাই k ইনটু সিগমা, অথবা E ইকুয়াল টু 4 পাই বাই k কিউব বাই a, এখানে সিগমা মানে হচ্ছে কিউব বাই a। তাহলে এই যে দেখো রাশিমালাটা ছিল সেখানটা E এর যদি আমি এই মানটা বসাই তাহলে কি পাচ্ছি, V ইকুয়াল টু E ইনটু D, তা V ইকুয়াল টু 4 পাই বাই k ইনটু q বাই a ইনটু d। তাহলে q বাই v, তাহলে আমি কাকে নিচ্ছি q বাই v। তাহলে কি দাঁড়ালো q বাই v মানে
k/4/a/t। তাহলে আমি পেয়ে গেলাম c = k/4/a/t। তাহলে দেখো আমরা কিন্তু সিজিএস পদ্ধতিতেও ধারকত্বের রাশিমালা নির্ণয় করতে পারছি। তাই সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে ধারকত্বের রাশিমালা আমরা সিজিএস পদ্ধতি এবং এসআই পদ্ধতি উভয় পদ্ধতিতেই নির্ণয় করতে পারলাম। সিজিএস পদ্ধতির রাশিমালা থেকেও আমরা কিন্তু স্পষ্টভাবেই বলতে পারি c proportional to k, c proportional to a এবং c proportional to 1/d। এই তিনটে সূত্র কিন্তু এই ক্ষেত্রে লেখা যায়। আমি আর একটা কথা বলি, এই যে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা লিখলাম, সেই ই এর রাশিমালাটা কিন্তু অনেকের ক্ষেত্রে মনে নাও থাকতে পারে। যে দুটো সমান্তরাল পাতের ক্ষেত্রে এই পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের মানটা কত হবে, সেক্ষেত্রে তোমরা কুলম্বের উপপাদ্যটা প্রয়োগ করতে পারো। আমরা কুলম্বের উপপাদ্য যেটা ছিল সেখানটায় দেখেছিলাম কুলম্বের উপপাদ্যে আমরা পেয়েছিলাম E = σ/ε বা σ/k/ε0। এটা ছিল হচ্ছে এসআই পদ্ধতি। E = 4π/k * সিগমা অথবা 4π/k q/a। এই ফর্মটা ছিল হচ্ছে সিজিএস পদ্ধতিতে। আমরা এটাও প্রয়োগ করতে পারি, যদিও এখানটায় কিন্তু মূলত আমাদের প্রয়োগ করা উচিত সমান্তরাল পাত ধারকের মধ্যবর্তী স্থানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের যে রাশিমালা সেটাই ব্যবহার করা উচিত, যা আমরা গাউসের উপপাদ্যে সমান্তরাল পাত ধারকের দরুন তার নিকটবর্তী কোন স্থানে প্রাবল্যের রাশিমালা থেকে নির্ণয় করতে পেরেছিলাম। যাই হোক, তোমরা এইটুকু ভিডিও ভালো করে দেখো, তোমাদের যেখানে কোনো সমস্যা হয় তাই সেটা আমাকে জানিও। এরপরে আমরা আলোচনা করব সমান্তরাল পাত ধারকের ক্ষেত্রে যে মাঝখানে যে মাধ্যমটা একটা মাধ্যম না থেকে এখানটায় একাধিক মাধ্যম থাকে, মানে মিশ্র মাধ্যম থাকে, তাহলে সমান্তরাল পাত ধারকের ধারকত্ব রাশিমালা কিরূপ হবে সেটা। এবং এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, যদিও এই প্রশ্নের সমাধানও কিন্তু আমাদের এইটুকুর মধ্যেই আছে, এই রাশিমালাটার মধ্যেই আছে। তোমরা দেখো আমরা এর প্রয়োগ কিভাবে করতে পারি। তাহলে আমরা এখন বলছি সমান্তরাল পাত ধারকের ধারকত্ব যেখানটায় মাঝের মাধ্যমটা হচ্ছে মিশ্র পরাবিদ্যুৎ যুক্ত। মিশ্র মানে মাঝের যে মাধ্যমটা, অর্থাৎ দুটো সমান্তরাল পাত যে রয়েছিল সেই সমান্তরাল পাতের ক্ষেত্রে সেই পাতদ্বয়ের মধ্যবর্তী স্থানে একটা নির্দিষ্ট পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম না থেকে একাধিক পরাবিদ্যুৎ যুক্ত মাধ্যম রয়েছিল। আমরা সিজিএস এবং এসআই উভয় পদ্ধতিতেই এই ক্ষেত্রে রাশিমালা নির্ণয় করব। খুব সহজ পদ্ধতি, দেখো সেটা আমরা একটু এখানটায় বলে দিচ্ছি। দেখো আমরা নিচ্ছি দুটো সমান্তরাল পাত, এই দেখো আমরা দুটো সমান্তরাল পাত নিয়েছি। আমরা এর মাঝখানে যে মধ্যবর্তী অঞ্চলটা দুটো অসমান ভাগে ভাগ করে নিচ্ছি, মানে এই যে মাঝের যে সমগ্র অঞ্চলটা ছিল সেই সমগ্র অঞ্চলটা আমি এখানে দুটো অসমান ভাগে ভাগ করে নিচ্ছি। যেখানটা আমি ধরে নিচ্ছি মোট ব্যবধানটা ছিল ডি, সেই ডি অংশটাকে আমি দুভাগে ভাগ করে নিচ্ছি, একটা হচ্ছে d1 অপরটা হচ্ছে d2। আমরা ধরে নিচ্ছি এইটুকু অংশের পরবর্তী ধ্রুবক k1 এবং এই অংশটুকুর পরবর্তী ধ্রুবকটা হচ্ছে k2। আমরা ধরে নিচ্ছি এই যে পাতটা তার ক্ষেত্রফল ছিল a, প্রথম পাতে প্লাস q আধান এবং তার জন্য এখানটায় মাইনাস q আধান আবেশ ঘটেছে। এবার আমরা দেখেছিলাম v = e * d, অর্থাৎ বিভব প্রভেদ মানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ইনটু ব্যবধান। এখন এই তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কি হচ্ছে মান কত হবে? আমি যদি এসআই পদ্ধতিতে রাশিমালাটা নির্ণয় করি, আমি প্রথমে এসআই পদ্ধতিতে নির্ণয় করে দেখাচ্ছি, তারপর আমি সিজিএস পদ্ধতিতে নির্ণয় করব। তাহলে এসআই পদ্ধতিতে ই এর রাশিমালা কি ছিল? σ/ε অথবা σ/k/ε0। তাহলে এই যে মাধ্যমটা সেই মাধ্যমের ক্ষেত্রে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য ধরলাম E1। তাহলে
এই সূত্র অনুযায়ী E1 ইকুয়াল টু সিগমা বাই K1 এপসাইলন 0। এই মাধ্যমে তড়িৎ ক্ষেত্র পাবো হলো E2, তাহলে E2 ইকুয়াল টু সিগমা বাই K2 এপসাইলন 0। আমরা ধরে নিচ্ছি এইটুকু অংশে যে বিভব তৈরি হয়েছে সেটা V1, এইটুকু অংশের বিভবটা হচ্ছে V2। তাহলে এখানকার অংশের বিভব V1, এখানকার ক্ষেত্রে V2, মানে এইটুকু অংশের মধ্যে যে বিভব প্রভেদ সেটা হচ্ছে V1, এইটুকু অংশের ক্ষেত্রে বিভব প্রভেদ V2। তাহলে মোট বিভব প্রভেদ কত? V। আমরা ধরে নিয়েছি যে এখান থেকে এইটুকুর মধ্যে মোট বিভব প্রভেদ V। তাহলে V মানে হচ্ছে V1 এবং V2 এর সমষ্টি। অর্থাৎ কোন একক ধনাত্মক আধানকে এখান থেকে এখানে আনতে আমাকে V1 কাজ করতে হবে, এবং এখান থেকে এখানে যদি নিয়ে আসতে চাই তাহলে একক ধনাত্মক আধানের উপরে আমাকে V2 পরিমাণ কার্য করতে হবে। তাহলে আমরা বলতে পারি যে কোন একক ধনাত্মক আধানকে এখান থেকে যদি এখানে নিয়ে যাই তাহলে আমাকে মোট যে পরিমাণ কার্য করতে হবে সেটা হচ্ছে V1 V2। তাহলে এখন আমরা কি লিখতে পারি? V ইকুয়াল টু V1, V এর রাশিমালা কি ছিল? ED। তাহলে এই ক্ষেত্রে কি দাঁড়াচ্ছে? E1 D1 প্লাস V2 এর ক্ষেত্রে E2 D2, কারণ V মানে হচ্ছে ED, এইটুকুর ক্ষেত্রে E1 D1, এইটুকুর ক্ষেত্রে E2 D2। V ইকুয়াল টু E1 মানে কত? এই দেখো সিগমা বাই K1 এপসাইলন 0 ইনটু D1 প্লাস সিগমা বাই K2 এপসাইলন 0 ইনটু D2। এখন সিগমা মানে কত ছিল? সিগমা রাশিমালা কি ছিল? Q বাই A। তাহলে V ইকুয়াল টু এই দেখো Q বাই A K1 এপসাইলন 0 D1 প্লাস Q বাই A K2 এপসাইলন 0 D2। এই যে রাশিমালাটা লিখলাম সেই রাশিমালাটা তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো তাহলে দেখবে ডান পক্ষে কিন্তু আমি কিউটা কমন আছে। তাহলে আমরা কি করব? আমরা সুন্দরভাবে সাজিয়ে লিখতে পারি কিউ। তাছাড়া এখানে এপসাইলন 0টাও কমন, তাই আমি এখানে এপসাইলন 0টা ইনটু এ, একেও আমি কমন নিয়ে নিলাম। তাহলে পড়ে থাকলো D1 বাই K1 প্লাস D2 বাই K2। তাহলে অতএব আমরা ধারকত্বের ক্ষেত্রে কি পেয়েছিলাম? C ইকুয়াল টু Q বাই V। দেখো এখানে Q আছে, এখানে V আছে, তাহলে Q এবং V এর যে অনুপাত Q বাই V কত দাঁড়াচ্ছে? এপসাইলন 0 A ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। তাহলে এই যে Q বাই V এটা মানে হয়ে গেল ধারকত্ব। তাহলে আমরা রেজাল্ট পেয়ে গেলাম যে এটা ইকুয়াল টু C। তাহলে আমরা পেয়ে গেলাম মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল আধানকের ধারকত্বের রাশিমালা। রাশিমালাকে আমি একটু সাজিয়ে সুন্দর করে লিখি এখানটা। তাহলে C ইকুয়াল টু পেয়ে গেলাম এপসাইলন 0 A ডিভাইডেড বাই D1 বাই K1 প্লাস D2 বাই K2। এই রাশিমালা যে আছে তার উপরে কিন্তু বেশ কিছু অঙ্ক বা গাণিতিক সমস্যা তোমাদের রয়েছে। এখন এই সূত্রটাকে যদি আমরা সিজিএস সিস্টেমে যদি নির্ণয় করতে চাই তাহলে আমার কোনো চেঞ্জ হবে না, শুধু চেঞ্জ হবে তড়িৎ ক্ষেত্র প্রাবল্যের রাশিমালাটা। দেখো সেটা আমরা কিভাবে নির্ণয় করতে পারি? আমরা এবার সিজিএস পদ্ধতিতে নির্ণয় করব। সিজিএস পদ্ধতিতে E ইকুয়াল টু ছিল 4 পাই বাই K ইনটু সিগমা অথবা 4 পাই বাই K ইনটু Q বাই A। তাহলে এই যে আমাদের ছিল V ইকুয়াল টু, এই রাশিমালাতে আসছি, V ইকুয়াল টু, তার আগে চিন্তা করি যে তাহলে E1 কত হবে? আগে E1 টা নির্ণয় করে নিই। 4 পাই বাই K1 ইনটু Q বাই A। E2 মানে 4 পাই বাই K2 Q বাই A। তাহলে V ইকুয়াল টু E1 D1 প্লাস E2 D2। E1 মানে কত? 4 পাই বাই K1 Q বাই A D1 4 পাই বাই K2 ইনটু Q বাই A ইনটু D2। তারপরে এই ক্যালকুলেশনগুলোকে তোমরা শুধু ভয় পেও না, ভয় পেলেই হচ্ছে ভুল হবে। যদি তোমরা ঠান্ডা মাথায় ক্যালকুলেশনগুলো করো তাহলে দেখবে যে খুব একটা কঠিন কিন্তু না। দেখো আমি ডান দিকে যে রাশিমালা আছে সেখানটা আমি Q কমন নিতে পারি,
তার সঙ্গে 4 পাই বাই a কমন নিতে পারি, তাহলে কিন্তু আবার এখানেও কিন্তু আগের বারের মতনই সেই ব্র্যাকেটের টার্মটা, অর্থাৎ যেখানে d1 বাই k1 প্লাস d2 বাই k2 এই টার্মটাই আসবে। এবার ধারকত্ব মানে q বাই v সমান সমান a বাই 4 পাই ডিভাইডেড বাই d1 বাই k1 প্লাস d2 বাই k2, এই ফ্যাক্টরটা চলে আসলো। তাহলে আমরা পেয়ে গেলাম c ইকুয়াল টু a বাই 4 পাই 1 বাই d1 বাই k1 প্লাস d2 বাই k2। এবার অনেক ক্ষেত্রে কি থাকে, অনেক ক্ষেত্রে এই যে d যে থাকে dটাকে d1 এবং d2 তে না ভেঙে এইটুকু অংশটাকে x, তাহলে বাদবাকিটা হয়ে যায় d মাইনাস x। তাই সেক্ষেত্রে SI পদ্ধতিতে আমার রাশিমালা হবে c ইকুয়াল টু এপসাইলন 0 a ডিভাইডেড বাই, তাই d1 এর জায়গায় কি থাকবে, d1 এর জায়গায় থাকবে x বাই k1 প্লাস d মাইনাস x বাই k2। এটা যদি CGS এ লিখি, c ইকুয়াল টু হবে a বাই 4 বাই 1 বাই x বাই k1 প্লাস d মাইনাস x বাই k2। আমরা মিশ্র পরাবৈদ্যুতিক যুক্ত সমান্তরাল পাতধারকের ধারকত্বের রাশিমালা নির্ণয় করতে পারলাম। এটা তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে, দেখে নেবে। আমরা পরবর্তী সময়ে সমান্তরাল পাতধারকের ক্ষেত্রে তাদের যে সমবায় বা ধারকের সমবায়ের মূলনীতিগুলো আলোচনা করব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং বাড়িতে থেকো।